সুধী মণ্ডলী, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে অগণিত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। নিশ্চয়ই সকলে ভালো থাকতে চেষ্টা করছে, কিন্তু ভালো থাকতে কি আমরা পারছি? সুধী মণ্ডলী, আপনারা জানেন হরমোন শরীরকে ব্যালেন্স করে রাখে। যদি এই হরমোনের মধ্যে কোনো তারতম্য ঘটে তাহলে শরীরে নানা ধরনের রোগ ব্যাধিতে আমরা নিপতিত হই। তো হরমোন ব্যালেন্স করে রাখাও আমাদের একটা শরীরে সুন্দরভাবে ধরে রাখা একটা নৈতিক দায়িত্ব। তো এই বিষয়টাকে সামনে রেখে সামনে রমজান আসছে এবং এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে আছেন ডক্টর আহমেদ ইমরান কবির, দীপু এফসিপিএস মেডিসিন, এমডি চেস্ট। উনি বক্ষবিধি হসপিটালে উনি কর্মরত আছেন। আমরা তার সাথে ডায়াবেটিক এবং রমজান এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। তার কাছে আমার প্রথমেই জানতে চাওয়া সেটা হচ্ছে, এই যে সামনে রমজান আসছে, এই রমজানে ডায়াবেটিকের যারা পেশেন্ট তারা কি সিয়াম সাধনা করবে না করবে না? একজন ডক্টর হিসেবে আপনার ওপিনিয়ন যদি বলতেন। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য। আসলে ডায়াবেটিসের রোগী যারা আছেন তারা রমজানে সিয়াম সাধনা করতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এবং ডায়াবেটিসের রোগী যারা আছেন তাদের মধ্যেও একটু ভুল ধারণা রয়েছে। অনেকের ধারণা যে ডায়াবেটিস থাকলেই রোজা রাখা যাবে না, ডায়াবেটিস থাকলেই রক্তে সুগারের মাত্রা কমে যাবে বা হাইপোগ্লাইসেমিয়া হবে। আসলে বিষয়টি এরকম নয়। ডায়াবেটিস যাদের স্ট্যাবল আছে অথবা স্থিতিশীল আছে তারা সাধারণভাবেই সিয়াম সাধনা করতে কোনো বাধা নিষেধ নেই, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শক্রমে তার লাইফস্টাইল এবং ওষুধের ডোজ অ্যাডজাস্ট করার মাধ্যমে। তবে এর কিছু ব্যতিক্রমও রয়েছে। যেমন ধরুন, যাদের আগে রোজা রাখতে গিয়ে সমস্যা হয়েছে ওই গ্রুপের যারা আছেন তারা, দুই হচ্ছে যারা অন্তঃসত্ত্বা বা যাদের পেটে বেবি রয়েছে, যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হয় ওই মহিলা যারা আছেন, আগে থেকে যারা এক্সট্রিম এজ মানে বয়স খুব বেশি এবং তাদের হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি রয়েছে কিংবা হাইপোগ্লাইসেমিয়ার ইতিহাস রয়েছে। আপনারা জানেন হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রাটা কমে যাওয়া। এছাড়া কেউ যদি দীর্ঘমেয়াদী ক্রনিক কিছু রোগে ভুগে থাকেন, যেমন ধরুন কারো হার্টের জটিলতা রয়েছে, হার্টের পাম্পিংয়ের সমস্যা রয়েছে, যেটাকে আমরা বৈজ্ঞানিক ভাষায় ইজেকশন ফ্র্যাকশন, লো ইজেকশন ফ্র্যাকশন বলি, দ্যাট ইজ অনেকে হার্ট ফেলিউর বলে থাকেন। এ ধরনের রোগী যারা আছেন কিংবা যাদের স্টেজ 3, স্টেজ 4 ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে বা কিডনির জটিলতা, আগে যাদেরকে রেনাল ফেলিউরের রোগী বলা হতো, এ ধরনের রোগী যারা আছেন তাদের ক্ষেত্রে রমজানে সিয়াম সাধনার ক্ষেত্রে কিছু বাধা নিষেধ বা কিছু মানে রোজা রাখার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আচ্ছা, তো রমজানে তাহলে রোজা রাখবে কোন ধরনের ডায়াবেটিকের পেশেন্ট যারা আছে, তাদের রাখা কোনো মানে প্রতিবন্ধকতা নেই? এই যে গ্রুপ আমি বললাম যে পেটে বেবি রয়েছে, স্তন দান করছেন বাচ্চাকে, কিংবা হাইপোগ্লাইসেমিয়ার ইতিহাস রয়েছে, খুব বেশি বয়স না, কিংবা দীর্ঘমেয়াদী কিডনি বা হার্টের জটিলতায় ভুগছেন না, এর বাইরে বাকি সব ধরনের প্রাপ্তবয়স্ক যাদের উপর রমজান সিয়াম সাধনা বাধ্যতামূলক হয়েছে ধর্মীয় দিক থেকে, তারা চিকিৎসকের পরামর্শক্রমে স্থিতিশীল অবস্থায় তারা সিয়াম সাধনা করতে পারবেন। আচ্ছা, একজন ডায়াবেটিকের পেশেন্ট রমজানে রোজা রাখলো, তো তার কি কি ঝুঁকি থাকতে পারে এই বিষয়টা যদি বলতেন, ঝুঁকির বিষয়গুলো। এক্ষেত্রে যদি আগে থেকে উনি স্থিতিশীল থাকেন তাহলে খুব বেশি ঝুঁকি নিয়ম মেনে করলে সাধারণত থাকে না। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যতিক্রম তো রয়েছে। যেমন ধরুন যে রোজা রাখতে গিয়ে কখনো কখনো রক্তে সুগার কমে যাওয়া, যেটাকে ইংরেজিতে হাইপোগ্লাইসেমিক অ্যাটাক বলা হয়, সেটা হতে পারে। কিংবা যদি উনি তার চিকিৎসকের বেঁধে দেওয়া খাদ্যাভ্যাস এবং ওষুধ ডোজের সাথে উনি সমন্বয় না করে অতিরিক্ত খাবার, অতিরিক্ত সুগার জাতীয় খাবার ইফতারের সময় বা অন্য রাতে সেবন করে থাকেন, সেক্ষেত্রে ওনার রক্তে সুগারের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যাওয়া, যেটাকে হাইপারগ্লাইসেমিয়া বলা হয়, এটা হওয়া। কিংবা যদি পর্যাপ্ত পরিমাণে, আমরা তো জানি যে একটা 14 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা আমাদেরকে খাবার না খেয়ে থাকতে হয়, সেক্ষেত্রে যদি রাতের বেলা যে সময় আমরা আমরা খাই, ওই সময় যদি উনি পর্যাপ্ত পরিমাণে পানি পান না করেন কিংবা ফ্লুইড সেখানে তরল সেটা যদি না খান, সেক্ষেত্রে কিন্তু তার ডিহাইড্রেশনের ঝুঁকি রয়েছে।
আচ্ছা আচ্ছা। তাহলে তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে বেসিক্যালি। একটা হচ্ছে সুগার কমে যাওয়া বা হাইপোগ্লাইসেমিক অ্যাটাক, দুই হচ্ছে সুগার বেড়ে যাওয়া হাইপারগ্লাইসেমিক অ্যাটাক, এবং তিন হচ্ছে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন। এছাড়া আরো দুই একটা সমস্যা রয়েছে, যেমন ধরেন যে ওজনের মাত্রাতিরিক্ত হ্রাস বৃদ্ধি কিংবা রক্ত চর্বির মাত্রা বেড়ে যাওয়া, এই সমস্যাগুলো বাট এগুলো ইমার্জেন্সি নয়। আমি যে তিনটা প্রথমে বললাম ওই তিনটাই হচ্ছে ইমার্জেন্সি। আচ্ছা, আপনি অফিস স্ক্রিনের খুব একটা সুন্দর একটা কথা বলছিলেন, যাদের ডায়াবেটিকের পেশেন্ট তাদের রমজানের আগে একটা কিছু নফল রোজা রেখে একটা প্র্যাকটিস করা উচিত, এবং মিনিমাম 1-1.5 মাস বা 2 মাস আগে তার ডক্টরের সাথে দেখা করা উচিত। এই বিষয়টা আসলে আমার খুব ভালো লেগেছে, আপনি যদি একটু বলতেন বিষয়টা। বিষয়টি হচ্ছে যে আসলে ডায়াবেটিস সবসময় তো ডায়াবেটিস স্ট্যাটাস মানুষের একরকম থাকে না। তো এটা নিশ্চিত করার জন্য যে উনি স্থিতিশীল অবস্থায় আছেন, ব্লাড সুগার স্থিতিশীল অবস্থায় আছে, এটা নিশ্চিত করার জন্য রমজানের অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস আগে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তার ব্লাড সুগার এর সাথে ওনার খাদ্যাভ্যাস এবং আদার্স লাইফস্টাইল এবং চিকিৎসকের প্রেসক্রিপশন করে দেওয়া ঔষধ এর একটা সমন্বয় করে নিতে হবে। এটা খুবই জরুরি। এটা অনেক সময় আমাদের রোগী যারা অনেক সময় যেটা করেন যে রমজান মাসে আগের সেবন করা ওষুধ নিজেরা বুদ্ধি করে সমন্বয় করার চেষ্টা করেন। আসলে এই জিনিসটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এই যে কিছুক্ষণ আগে বললাম হাইপোগ্লাইসেমিক অ্যাটাক, এটা হওয়ার ঝুঁকি কিন্তু সেক্ষেত্রে অনেক বেড়ে যেতে পারে। আচ্ছা। হ্যাঁ, কিংবা যদি ঠিকভাবে উনি সমন্বয় না করে অতিরিক্ত খাবার গ্রহণ করেন রমজান মাসে, সেক্ষেত্রে কিন্তু হাইপারগ্লাইসেমিক অ্যাটাকেরও ঝুঁকি থাকে। এটা একটি জিনিস। সাধারণত এক্ষেত্রে চিকিৎসকরা যেই কাজটি করে থাকেন, ওনার এই খাবার, ওষুধ, ওনার লাইফস্টাইল সমন্বয় করার পাশাপাশি অন্য সময় যেমন আমরা রমজান মাসে আগে আমরা 3 বারের ওষুধ যে ওষুধগুলো মুখে 3 বার দেওয়া হয়, ওই 3 বারের ওষুধগুলো সাধারণত 2 বার দেওয়া হয়, বা 1 বারের ওষুধগুলো সাধারণত ইফতারের আগে বা পরে সেক্ষেত্রে দিয়ে দেওয়া হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে রোগীদেরকে আগে যখন দুপুরের যে ওষুধটি উনি খেতেন, ওইটা রাতে দিয়ে রোগীর স্ট্যাটাসটা দেখা হয়, বা দুপুরের ওষুধ রাতে চেঞ্জ করে এর ফলে রোগীরা ওই ওষুধটাতে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন কিনা সেই বিষয়টা দেখা হয়। এবং রোগীদেরকে আমরা অনেক সময় বলে থাকি যে আপনি আগে কিছু নফল রোজা রেখে প্র্যাকটিস করবেন, এবং এর ফলে আপনার এই প্র্যাকটিসে কোনো জটিলতা দেখা যায় কিনা সেই জিনিসটা আগে থেকে আমরা বুঝতে পারি। আচ্ছা। এবং পরবর্তীতে এটা যদি বোঝা যায়, তো সেক্ষেত্রে রমজান মাসে রোজা রাখতে গিয়ে বা রমজান মাসে সিয়াম সাধনা করতে গিয়ে অতিরিক্ত একটি সাবধানতার সুযোগ মেনটেন করার সুযোগ আমাদের হাতে থাকে। আচ্ছা, স্পেসিফিক্যালি দুইটা জাস্ট ছোট্ট সম্পূরক প্রশ্ন। সেটা হচ্ছে যারা নর্মালি রমজান ছাড়া ডায়াবেটিকের পেশেন্ট, ট্যাবলেট তারা সেবন করতো সারাদিনে একটা, ডায়াবেটিকের সরাসরি যেটা মেডিকেশন একটা করতো, তাদের ক্ষেত্রে তারা যে এই মেডিকেশনটা হয়তো রাতে খেত অথবা সকালে খেত, রমজান আসলে কোন টাইমটাতে সে ডায়াবেটিকের ওষুধটা খাওয়া উচিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা নির্ভর করছে যে রোগী আগে কোন ধরনের ওষুধ খাচ্ছেন। যেমন ধরুন যে মেটফরমিন জাতীয় ওষুধ, এটা চিকিৎসকরা কখনো রোগীকে তার গ্লাইসেমিক স্ট্যাটাস বুঝে কখনো 1 বার দিয়ে থাকেন, কখনো এটা 2 বারও দেওয়া যায়, কখনো এটা দিনে 1টা করে 3 বেলাও দেওয়া যায়। তো যদি এরকম হয় যে এই ওষুধটা উনি আগে থেকে শুধু একটাই পাচ্ছেন, যেমন ধরেন যে কমেট্যাক্সা স্কোয়ারের একটা ওষুধ, উনি এটা একবারই পাচ্ছেন, তাহলে এটা আমরা যে কাজটি করি যে এটা জাস্ট আমরা ইফতারের পরে রোগীকে দিয়ে দিই, প্রোভাইডেড এক্ষেত্রে আগে যে যত ক্যালোরি খাবার উনি সেবন করছেন ওই একই ক্যালোরির খাবার বা সমপরিমাণ ক্যালোরির খাবার ওনাকে গ্রহণ করতে হবে। আমাদের খাবার মেনু বা খাবারের সময় চেঞ্জ হবে রমজান মাসে, কিন্তু টোটাল আমাদের ক্যালোরি ইনটেক, এটা 1600 ক্যালোরি হোক বা 1800 ক্যালোরি হোক বা 2000 ক্যালোরি হোক, ক্যালোরি ইনটেক আমাদের ঠিক রাখতে হবে। যদি উনি এরকম হয় যে উনি 2 বার মেটফরমিন পাচ্ছেন, ধরুন 500 মিলিগ্রাম উনি সকালে পাচ্ছেন, আগে থেকে রাতে পাচ্ছেন খাবার পরে, এক্ষেত্রে উনি যে কাজটি করতে পারেন যে উনি এটা সেহরির পর এবং ইফতারের পর 2 বেলা খেয়ে নিতে পারেন। আচ্ছা। সাধারণত মেটফরমিনে কোনো হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকে না, কিন্তু যদি মিনিমালও চিকিৎসক মনে করে থাকেন যে তার হাইপোগ্লাইসেমিয়ার কিছু ঝুঁকি আছে, যদি চিকিৎসক মনে করে যে কিছু হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থেকেও থাকতে পারে, তাহলে উনি ইফতারের পর পূর্ণ মাত্রায় ওষুধটি দিয়ে সেহরির পরে মাত্রাটি একটু কমিয়ে দিতে পারেন।
আচ্ছা আচ্ছা। আর যদি এরকম হয় যে উনি 3 বেলা পাচ্ছেন এই মেটফরমিন জাতীয় ওষুধটি, তাহলে উনি যেটি করতে পারেন, ধরুন 500 মিলিগ্রাম উনি 3 বেলা পাচ্ছেন, তাহলে উনি ইফতারের পর 1000 মিলিগ্রাম দিয়ে, সেহরির পর 500 মিলিগ্রাম দিয়ে দিতে পারেন। এখানে আপনি খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন সুধীমণ্ডলী। ডক্টর ইমরান আমাদের সাথে একটা খুব সুন্দর কথা বলেছেন, সেটি হচ্ছে যে আমরা একটা ডায়াবেটিকের পেশেন্ট যিনি রোজা রাখছেন, পূর্বে যদি উনি 1800 ক্যালোরি নিয়ে থাকেন ডক্টরের পরামর্শ অনুযায়ী, রমজানের সময় উনি 1800 ক্যালোরি নেবেন। ওটা উনি কম বেশি করা যাবে না। তার খাবারের যে নিয়ম ছিল সেই নিয়মটা নিয়ে রক্ষা করবেন। এই ক্ষেত্রে ঔষধ সেবনের বিষয়টা হয়তো একটু বিধিনিষেধ আসতে পারে, আর বাকি সবই কিন্তু ঠিক থাকবে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমার পরবর্তী জানতে চাওয়া সেটা হচ্ছে ইনসুলিন যারা নেয়, আপনি তো ট্যাবলেটের কথা বললেন, যারা ইনসুলিন নেয় রমজানে, তারা একটু বলছিলেন লং অ্যাক্টিং বা শর্ট অ্যাক্টিং 2 ধরনের ইনসুলিন সাধারণত আপনারা দেন পেশেন্ট বুঝে, পেশেন্টের প্রয়োজন অনুযায়ী। তো এই ইনসুলিন আসলে কখন নেওয়াটা সবচেয়ে বেশি আপনার পেশেন্টের জন্য উপকারী, মানে ভালো আর কি, সে অন্য কোনো বিপদে হয়তো পড়বে না? ইনসুলিনের টাইম শিডিউলটা যদি একটু বলতেন। এক্ষেত্রে ইনসুলিনের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে যে ইনসুলিনের এই ডোজ পরিবর্তন বা ডোজ সমন্বয় করার ক্ষেত্রে আগে থেকে যেটি বলছিলাম, অবশ্যই এটা চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে। আচ্ছা। তবে কিছু কিছু ইনসুলিন আছে যেটা সাধারণত একবার দেওয়া হয়, বা কোনো কোনো ক্ষেত্রে 2 বারও দেওয়া হয়, কিন্তু বেসিক্যালি আমরা একবারই দিয়ে থাকি, সেটা লং অ্যাক্টিং ইনসুলিন বলা হয়, যেটা দীর্ঘ সময় ধরে এটা কাজ করে, যেটা আপনার বাজারে ব্র্যান্ড নেম পাওয়া যায়, যেমন ধরেন যে ল্যান্টাস, সলস্টার, কিংবা পাওয়া যায় ভাইব্রেন্টা, এই নামে ইউজুয়ালি পাওয়া যায়। এখন এ ধরনের গ্লার্জিন বা ডেটিমিট জাতীয় ইনসুলিন যেগুলো আছে, এগুলো সাধারণত উনি পূর্বের যে ডোজে নিতেন তার থেকে 20 থেকে 30% ডোজ কমিয়ে রাতের বেলা সাধারণত দেওয়া হয়, 8টা থেকে 10টার মধ্যে। কিন্তু এক্ষেত্রে আমরা সাধারণত চিকিৎসকরা এটা করে থাকি, 20 থেকে 30% ডোজ কমিয়ে দিয়ে থাকি, কিন্তু প্রোভাইডেড যে রোগীকে অবশ্যই ক্যালোরির মাত্রা যেটা সেবন, মানে খাবারের ক্যালোরি, এটা ঠিক রাখতে হবে, এবং অবশ্যই বুদ্ধিমানের কাজ হচ্ছে এটা চিকিৎসকের পরামর্শক্রমে করা। আর আরেকটি বিষয় হচ্ছে যেটা হচ্ছে আমাদের প্রিমিক্সড ইনসুলিন, এটা বাজারে আমাদের ম্যাক্সুলিন 3070, এরপর হচ্ছে মিক্সটার 3070, অ্যানসুলিন 3070, এই ধরনের নামে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে যেটা আমরা করি যে আগে উনি যেটা সকালে পেতেন, আবার বলছি, আগে যেই ডোজ উনি সকালে পেতেন, জাস্ট ইফতারের আগে, আজান দিলে ইফতারের আগে ওই ডোজটা মেনটেন করতে হবে। আচ্ছা। এবং আগে রাতে যেটা পেতেন, আমি আবার বলছি, আগে রাতের ডোজটা, ওটার 50% সেহরির আগে নেবেন। যেমন ধরুন যে একজন মিক্সটার 3070 আগে উনি সকালে পেতেন 20 ইউনিট, রাত্রে পেতেন ধরুন যে আপনার 14 ইউনিট। এই ক্ষেত্রে উনি ইফতারের আগে ঠিক 20 ইউনিটই থাকবে, কিন্তু যে 14 ইউনিট আগে উনি রাতে নিতেন, এটা সেহরির আগে 50% হয়ে যাবে, দ্যাট ইজ এটা 8 ইউনিট হয়ে যাবে। আমার একটা জানতে চাওয়া, এই রমজান মাসে যারা রোজা রাখে, ডায়াবেটিক পেশেন্ট রোজা রাখে, নন ডায়াবেটিকও রাখে, এখন একটা কমন একটা সমস্যা অনেকেরই হয় যে ডিহাইড্রেশন, শরীরে পানি শূন্যতার একটা অভাব হয়। এই অভাব হলে ডায়াবেটিক রোগীদের কি কি ঝুঁকি আছে এবং করণীয় কি? আপনার ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্য, এবং এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত দেখা যায় যারা ডায়াবেটিসের রোগী আছেন, তাদের নর্মালি ওনারা যদি চিকিৎসকের নিয়ম কানুন মেনে চলে থাকেন, বা ডিহাইড্রেশন যেন না হয়, এজন্য পর্যাপ্ত পরিমাণ তরল খাবার এবং কম মিষ্টি রসালো ফল যেগুলো আছেন, কিংবা 2-1টি ডাব ওনারা খেয়ে থাকেন, তাহলে দেখা যায় যে এই ডিহাইড্রেশনটা সাধারণত হয় না। তবে যদি এর ব্যতিক্রম হয়, পর্যাপ্ত পরিমাণে তরল খাবার উনি সেবন করতে ব্যর্থ হন বা না করে থাকেন, এবং সবচেয়ে কমন যেটা, যে ওনার যদি কোনো কারণে বমি হয়, কিংবা কোনো কারণে পেটের পীড়া হয় বা পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে ঘন ঘন বমি বা পাতলা পায়খানা, ওই ক্ষেত্রে সাধারণত আপনার পানি শূন্যতার বা ডিহাইড্রেশনের ঝুঁকি থাকে। আপনি জানেন যে ডিহাইড্রেশনের চিকিৎসা হচ্ছে আমাদের খাবার স্যালাইন কিংবা ইন্ট্রাভেনাস স্যালাইন। তো এই ক্ষেত্রে তার ভিতরেও কিন্তু আমাদের গ্লুকোজ থাকে। তো সেক্ষেত্রে একদিক দিয়ে ডিহাইড্রেশন হচ্ছে, আমি আরেক দিকে খাবার স্যালাইন খাচ্ছি, বা আমি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর সেক্ষেত্রে আমাদের আইভি স্যালাইন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ব্লাড সুগার বেড়ে যাওয়ার ঝুঁকি আরও বেশি। তো সেই ক্ষেত্রে যদি রোগী ইনসুলিন পেয়ে থাকেন, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শক্রমে, এটা সাধারণত বেশি ডিহাইড্রেশন হয়ে গেলে সাধারণত রোগীকে বাসায় রাখা সেক্ষেত্রে আর নিরাপদ নয়, সেক্ষেত্রে হাসপাতালে রোগীকে রেখে
সেক্ষেত্রে রক্তের গ্লুকোজ এর মাত্রা বারবার চেক করে সেক্ষেত্রে ইনসুলিন দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়, বাট এটা বাসায় করা সম্ভব না। এর জন্য অবশ্যই হাসপাতালে ভর্তি হয়ে সেই চিকিৎসা সেবাটা নিতে হয়। মানে ডিহাইড্রেশন হলে রোগীকে তখন রোজা ভেঙে ফেলাটাই উত্তম। অবশ্যই জীবন তো- রোজা তো ভেঙে ফেলতেই হবে। আচ্ছা, রোজা না মানে রোজার ভাঙাটা তো সেক্ষেত্রে যদি ডিহাইড্রেশন হয়ে যায় সেক্ষেত্রে তো রোজা ভাঙার কোনো বিকল্প নেই। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সেটা আমার খুব জানার ইচ্ছা। সেটা হলো অনেকেই আছেন ডায়াবেটিক, নন ডায়াবেটিক সবাই রমজান মাসকে তারা ডায়েটের জন্য একটা উত্তম সময় বেছে নেয়, তাদের ওজন হ্রাস করবে। এটা কি আসলে ঠিক? কতটুকু স্বাস্থ্যসম্মত? এটা একেবারেই স্বাস্থ্যসম্মত না। রমজান মাস হচ্ছে নিয়ম সিয়াম সাধনার পাশাপাশি এটা একটা শৃঙ্খলার মাস। শৃঙ্খলা মানে হচ্ছে যে আপনি চিকিৎসক আপনাকে যে ক্যালোরি, যে ওষুধ, যে নিয়ম শৃঙ্খলা এটা বেঁধে দিয়েছেন, ওই নিয়ম শৃঙ্খলার মধ্যেই থাকা। যদি আপনি যে পরিমাণ ক্যালোরি ইনটেক করার কথা এই পরিমাণ ক্যালোরি ইনটেক না করে আপনি সেখানে ফাস্টিং করে আপনার ওজন হ্রাস করতে যান, এক্ষেত্রে প্রথমে আমি যেটা বললাম যে ক্যালোরি কম নিলে আপনার ডোজ যদি ঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি রয়েছে। এটা তো একটা গেল। এবং আপনি যদি এক্সট্রিম ডায়েটিং সেখানে করেন সেখানে কিন্তু আপনার কিটো অ্যাসিডোসিস নামে খুব খারাপ একটি রোগ রয়েছে, সে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের ঝুঁকি রয়েছে। এবং এই জিনিসটা এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা স্বাভাবিকভাবে নিয়ম কানুনের মধ্যে যতটুকু ওজন হ্রাস হয় ততটুকু ওজন হ্রাসই আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেওয়া। আচ্ছা, এই যে একটু প্রশ্ন ছিল, ওই ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বললেন, এই বিষয়টা যদি দর্শকদের একটু খুলে বলতেন, একটু মানুষ জানুক, একটু মেডিকেল মাইন্ডেড হোক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শরীরে যে জমানো ফ্যাট রয়েছে, আমাদের যদি খুব বেশি আমরা ঘন ফাস্টিং করে থাকি বা স্বাভাবিকের যে আমরা যে খাদ্য যেটা সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করে না থাকি, তাহলে আমাদের শরীরে যে চর্বিগুলো আছে সেগুলো ভেঙে যায় এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয়ে সেক্ষেত্রে কিটোন বডিতে তৈরি হয়। আচ্ছা, এবং কিটোন বডি অত্যাধিক মাত্রায় শরীরে তৈরি হলে সেটা প্রস্রাব দিয়ে বের হয়ে আসে এবং এই কিটোন বডি শরীরে আমাদের শরীরের বিভিন্ন অর্গানের উপর, ইভেন ব্রেইনের উপর, হার্টের উপর মারাত্মক প্রভাব রয়েছে। আচ্ছা আচ্ছা, না ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে বিষয়টা ক্লিয়ার করলেন। এই টার্মটা প্রায়ই আমরা শুনি, কিটো অ্যাসিডোসিস। তো দর্শকদের আপনি খোলাখুলি বললেন রমজানে কীভাবে শিডিউলগুলো মেনটেন করতে হবে, এবং এই জন্য আমাদের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে ডক্টর ইমরান আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুধী মণ্ডলী, ডায়াবেটিক কোনো রোগ নয়, এটি শৃঙ্খলা। আপনি যত শৃঙ্খলায় থাকবেন শরীর তত ভালো থাকবে। এই জন্যই বলাই হয় ড্রাগ, ডায়েট, ডিসিপ্লিন, এই তিনটে জিনিসের সমন্বয়ে মানুষ জীবনকে সুন্দর করা যায়, সুস্থ থাকা যায়। তো আসুন আমরা সুস্থ সুন্দর জীবন গড়ি, সুন্দর দেশ গড়ি, আমরা সকলেই ভালো থাকি, রমজানের সিয়াম সাধনা করি এবং নিজের নৈতিকতাকে আরও সুন্দর করে তুলি। ধন্যবাদ সবাইকে।